নমস্কার, আমি শিল্পা। আজকের দেশ বিদেশের বাছাই করা তাজা খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন শুরু করি দিনের প্রধান শিরোনাম দিয়ে। প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানালেন ট্রাম্প ও নেতানিয়াহুকে। উত্তরবঙ্গে বিতর্ক, অভিষেক সেনা টি-শার্ট পরে ত্রাণ বিলি প্রাক্তন ওয়েবকুপা নেতাদের। লোকসভা ভোটের আগে ফের ইডি অ্যাকশন, এবার সুজিত বসুর অফিসে তল্লাশি। সোনারপুরে সাইকেল বিতর্কে গণপিটুনি, মৃত্যু যুবকের, গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদে চাঞ্চল্য, ১.১০ কোটি টাকা দাবিতে গিয়ে মার খাবার অভিযোগ। মমতা রব, সামনে স্যার, পিছনে মীর জাফর, অমিত শাহকে বিশ্বাস করবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ, এসআইআরে বাদ পড়া ভোটারদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা। নয়াদিল্লি। প্রিয় দর্শক, আসুন আজকের প্রধান খবরের বিস্তারিত জানি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ দিন। প্রতিদিনের সত্য খবর নিয়ে আমরা থাকব আপনাদের পাশে। প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানালেন ট্রাম্প ও নেতানিয়াহুকে। নয়াদিল্লি। গাজা শান্তি চুক্তি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তি আলোচনায় ট্রাম্পের উদ্যোগকে তিনি প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার বিষয়েও কথা হয় দুই নেতার মধ্যে। শুধু ট্রাম্প নন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও ফোন করেন মোদি। জানা গিয়েছে, সেই সময় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ব্যস্ত ছিলেন নেতানিয়াহু। কিন্তু মোদির ফোন আসতেই বৈঠক স্থগিত করে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মোদি বলেন, গাজায় বন্দি মুক্তি ও ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েল হামাসের চুক্তি প্রশংসনীয়। বিশ্বের কোথাও সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত ইসরায়েলের বন্ধুত্ব আগামীতেও অটুট থাকবে। উত্তরবঙ্গে বিতর্ক, অভিষেক সেনা টি-শার্ট পরে ত্রাণ বিলি প্রাক্তন ওয়েবকুপা নেতাদের। কলকাতা। উত্তরবঙ্গের দুর্গত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে নতুন বিতর্ক। দেখা গিয়েছে প্রাক্তন ওয়েবকুপা অর্থাৎ WBCUP-এর কিছু সদস্য কালো টি-শার্ট পরে এসেছেন, যাতে লেখা ছিল অভিষেক সেনা। তাদের নেতৃত্বে ছিলেন সংগঠনের প্রাক্তন সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল। মণিশঙ্করের ফেসবুক লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তার নির্দেশে এখানে এসেছি। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে ওয়েবকুপা সংগঠনটাই ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে তার নামে ত্রাণবিলি চলছে? প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সংঘাতের জেরে গত বছর ওয়েবকুপা কার্যত ভেঙে যায়। তখনই মণিশঙ্কর মণ্ডলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তিনি অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো নিয়ে ব্রাত্য বসু তাকে হুমকি দিয়েছিলেন। পরে দল সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করে। ফলে এখন প্রশ্ন উঠছে, ভাঙা সংগঠনের নাম ব্যবহার করে অভিষেক সেনারা কিভাবে প্রকাশ্যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন? এ বিষয়ে মণিশঙ্কর মণ্ডল বা অন্য সদস্যদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। লোকসভা ভোটের আগে ফের ইডি অ্যাকশন, এবার সুজিত বসুর অফিসে তল্লাশি। কলকাতা। দুর্গাপুজো শেষ হতেই ফের সক্রিয় ইডি। শুক্রবার ভোর থেকে একযোগে কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি চলছে। সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে ঢোকে ইডি আধিকারিকরা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তার বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এবার অফিসে তল্লাশি হওয়ায় ফের চাপে মন্ত্রী। ইডি হানা নিয়ে প্রতিক্রিয়ায় সুজিত বসু বলেন, পুজোর আগে যেমন মহালয়া হয়, ভোটের আগে তেমনই এজেন্সির তৎপরতা দেখা যায়। আমাকে কেমন মানুষ মনে করে তার সার্টিফিকেট দেবেন এখানকার মানুষ। শুধু সুজিত বসুর অফিসই নয়, নাগেরবাজারের শ্যামনগর রোডের শোভনা অ্যাপার্টমেন্ট, ঠনঠনিয়া, শরৎ বসু রোড, নিউ আলিপুর সহ শহরের মোট 10 জায়গায় চলছে তল্লাশি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। এছাড়াও জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপকদের বাড়ি, নিউ আলিপুরে আইনজীবী অমিত আগরওয়ালের বাড়ি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতরিয়ার বাড়িতেও অভিযান চালানো হচ্ছে। আর্থিক তছরূপ ও ব্যাংক জালিয়াতি সংক্রান্ত অভিযোগেই এই তল্লাশি চলছে বলে খবর। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরা।
একাধিক জায়গায় দরজা ভেঙে বা দীর্ঘ আলোচনার পর ভিতরে প্রবেশ করেছে ইডি টিম। এখনও চলছে জিজ্ঞাসাবাদ ও নথি খোঁজার কাজ। সোনারপুরে সাইকেল বিতর্কে গণপিটুনি, মৃত্যু যুবকের, গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। দক্ষিণ ২৪ পরগনা সাইকেল ফেরত না দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা সোনারপুরে। মারধরের জেরে মৃত্যু হয়েছে রঞ্জিত মণ্ডল, ৩৫-এর। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য নারায়ণ রায়। পুলিশ সূত্রে খবর, আরও ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তবে তারা পলাতক। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। স্থানীয় ব্যবসায়ী সন্তোষ জানা জানান, রঞ্জিত ওষুধ আনতে তার সাইকেল ধার চান। কিছুক্ষণ পর ফিরে এলেও সাইকেল ফেরত দেননি। বিষয়টা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, সেই সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। পরে রঞ্জিতকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধায়কের ছত্রছায়ায় পঞ্চায়েত সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছেন। গণপিটুনিতে একাধিক তৃণমূল কর্মীর ভূমিকা রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, আইন নিজের পথে চলবে, দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন সর্দার বলেন, একটা মারপিটের ঘটনা ঘটেছে, পরে একজন মারা গিয়েছেন। আমাদের একজন সদস্য গ্রেপ্তার হয়েছেন। প্রশাসন বিষয়টি দেখছে। মুর্শিদাবাদে চাঞ্চল্য। ১.১০ কোটি টাকা দাবিতে গিয়ে মার খাবার অভিযোগ। অভিযুক্ত চিকিৎসক ও কম্পাউন্ডার। মুর্শিদাবাদ, পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ, চিকিৎসক হাবিবুর রহমান ও তার কম্পাউন্ডারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত মহিলা জুলি খাতুনের দাবি, সেন্টারের শরিক হিসেবে তার ৬০ লক্ষ টাকা পাওনা ছিল। সুদ আসলে এখন সেই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ১,১০,০০,০০০। বৃহস্পতিবার সকালে টাকা চাইতে গেলে চিকিৎসক নাকি অস্বীকার করেন। এরপরই শুরু হয় ঝগড়া। অভিযোগ, চিকিৎসক ও তার সহকারীরা তাকে বেধড়ক মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জুলির অভিযোগ, আমার টাকার সব তথ্য ও নথি মোবাইলে রয়েছে। ৫ বছর হয়ে গেল, এখনও টাকা দিচ্ছে না, বরং গুন্ডা দিয়ে হামলা করাচ্ছে। ওকে গ্রেফতার করতে হবে। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে। ঘটনার পর ডায়াগনস্টিক সেন্টারের বাইরে স্থানীয়দের ভিড় জমে যায়। মমতা রব, সামনে স্যার, পিছনে মীর জাফর। অমিত শাহকে বিশ্বাস করবেন না। ১৫ই অক্টোবরের পর স্যারের রাজনীতিকে ঘিরে তোলপাড় শুরু হয় উত্তরবঙ্গে। সেই প্রেক্ষাপটে কঠোর ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সর্বদা অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন তিনি বড় মির্জাফর হয়ে যেতে পারেন। মমতা আরও বলেন, স্যারকে হাতিয়ার করে এনআরসির পরিকল্পনা চলছে এবং এভাবে বাংলা জবরদস্তি করে দখল করা সম্ভব হবে না। তিনি কটাক্ষ করে বলেন, সামনে স্যার, পিছনে মির্জাফর স্যার। এনআরসি নিয়ে খেলা করবেন না, তা থেকে বড় সমস্যায় বেরিয়ে আসতে পারে। অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধরনের ব্যক্তিরা ইতিহাসে বারবার সমস্যার জন্ম দিয়েছে এবং তাদের কার্যকলাপ থামানো যাবে না বলে ভেবে ভুল করলে তা মারাত্মক প্রতিক্রিয়া ডেকে আনবে। মমতা বলেন, বাংলার মানুষ অত্যন্ত শক্তিশালী। মা বোনেরা, কৃষক, সমস্যা, যুব সমাজ, তারা নিজেদের অধিকার রক্ষা করবে। গায়ের জোরে কিছুই হবে না। তিনি সতর্কভাবে যোগ করেন, যদি কেউ এজেন্সি দিয়ে অভিযান চালাতে চায়, আমরা সেও মোকাবিলা করতে রেডি। সব অ্যাকশনেরই প্রতিক্রিয়া আছে। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। সুপ্রিম কোর্টের নির্দেশ, এসআইআরে বাদ পড়া ভোটারদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা। নয়াদিল্লি, সুরপুরি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের জন্য বড় পদক্ষেপ নিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি যেন বাদ পড়া ভোটারদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়। বৃহস্পতিবার বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানায়, কোনো অবৈধ কাটছাঁট যেন না হয়। আদালতের পর্যবেক্ষণ, প্রায় ৩.৬৬ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণ না দেখিয়েই, অথচ পুনরায় নাম দাখিলের সময়সীমা শেষ হয়ে আসছে। তাই আদালতের নির্দেশ, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ করে আগ্রহীদের নাম ফের দাখিল করতে সাহায্য করবে। উল্লেখযোগ্যভাবে মামলাকারীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলিম সম্প্রদায় ও মহিলারা। তিনি প্রশ্ন তোলেন, যে ৩.৬৬ লক্ষ নাম খসড়া তালিকায় ছিল, পরে কেন বাদ দেওয়া হলো?
কেন কমিশন সেই নামগুলো মেশিন রিডেবল ফরম্যাটও প্রকাশ করছে না? এ বিশাল সংখ্যক নাম বাতিল হওয়ায় রাজনৈতিক ও আইনি মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশনকে এই নামগুলি কারণসহ প্রকাশ করতেই হবে।